নমস্কার। আজ 28শে মে 2026। আমার রোজনামচার আরেকটি পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ ঘুম থেকে উঠে আমার সংগ্রহশালার এই জিনিসগুলোকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম এবং ভাবছিলাম যে এই জিনিসগুলোকে একটুখানি ওলটপালট করে করা যায় কি না, তাহলে ঘরটা দেখতে একটু অন্যরকম লাগবে। সব সময় প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একঘেয়ে আসবাব, একঘেয়ে জিনিসপত্র দেখতে কারই বা ভালো লাগে। তাই ইচ্ছে আছে এগুলোকে একটু অদল বদল করার। সেটাই ভেবে দেখছিলাম যে কোনটাকে কোন দিকে রাখলে পরে একটু অন্য রকম লাগে, কিন্তু সেরকম কিছু আইডিয়া পেলাম না। তার বদলে চোখে যেটা পড়লো সেটা হচ্ছে এই যে ডোকরার জিনিসগুলো রয়েছে সেগুলো যথেষ্ট পরিমাণে নোংরা হয়েছে এবং এগুলোকে অবিলম্বে পরিষ্কার করে উঠতে না পারলে পরে মানে যে কালো স্টেনটা পড়েছে এই স্টেনটা একদম পার্মানেন্টলি এগুলোর গায়ে বসে যাবে। সেই জন্য চেষ্টা করব কিছুদিনের মধ্যে এগুলোকে পরিষ্কার করার। আর বাদবাকি জিনিসগুলো তো ঠিকঠাকই রয়েছে। আসলে আমার বয়স যত বাড়ছে এইগুলোর এই সমস্ত বাতিকগুলো আমার কি বলবো, মনের মধ্যে আরও বেশি করে গেঁথে যায়। এতে কাজ তো বাড়েই, কায়িক পরিশ্রমও বাড়ে, কিন্তু কি করব, একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। সেটার থেকে আমি কিছুতেই আর মুক্তি পাচ্ছি না। বারান্দায় এলাম, বারান্দার গাছগুলোকে এবার একটু জল দেবো। জল দিয়ে আবার রোজকার মতন কাজ আরম্ভ করব। যদিও আজকে ছুটির দিন, আজ খুশির ঈদ। আপনাদের প্রত্যেককে জানাই ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে সকালবেলা তো সমস্ত কিছুর সঙ্গে এক টুকরো কাঁচা হলুদও পেলাম। চা খেয়ে চলে এসেছিলাম ছাদে। দেখতে এসেছিলাম আশপাশের পরিবেশটা কীরকম। যেহেতু ছুটি সেই জন্য গাড়ি ঘোড়ার শব্দও বেশ কম, আর আকাশও বেশ থমথমে, মনে হচ্ছিল যেন বৃষ্টি নামবে। ঈদের সময় না, ঈদের দিন সাধারণত একটু আধটু বৃষ্টি হয়, সেটা আমি বেশ কয়েক বছর যাবতে দেখে আসছি। তবে আজকে বৃষ্টি নামবে কি না ঠিক বলতে পারবো না। গতকাল সন্ধেবেলা তো ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। আজকের অবস্থাটা ভবিষ্যতই বলবে কি হয় না হয়। সিঁড়ির গাছগুলোতে একটুখানি জল স্প্রে করে দিলাম। এদের গায়ে তো প্রচুর ধুলো পড়ে, কোথার থেকে এত ধুলো আসে কে জানে। জানলা বন্ধ, সব কিছু বন্ধ, তবুও এই গাছগুলো দিনের শেষে একেবারে ধুলো মেখে দাঁড়িয়ে থাকে। এইগুলোর দিকে আর তাকানো যায় না। এই গাছগুলোকেও একটু অদল বদল করতে হবে, কারণ বেশ কিছু গাছ মরে গেছে, মানে তারা আর নেই। তো সেই র্যাকগুলো খালি পড়ে আছে। সেই খালি র্যাকগুলোকে ভাবছি এবার একটু আস্তে আস্তে ভর্তি করব। আসলে ইনডোর প্লান্টসগুলোর না প্রচুর দাম। এদেরকে ঠিকমতো যত্ন করাও হয় না, অনাদরে এইভাবে বেড়ে ওঠে। তারপরে এগুলো যখন মানে মরে যায় বা শুকিয়ে যায় তখন ভীষণ খারাপ লাগে। এত দাম দিয়ে এগুলো কিনে আনার পর যদি ঠিকমতো করে পরিচর্যা না করা যায় তাহলে তো খারাপ লাগারই কথা। কারণ আফটার অল আমরা তো আর মাটিতে কী করে টাকা ফলাতে হয় সেটা জানি না। ভেবেছিলাম ওই বাদুড়িয়ার দীপঙ্কর ভট্টাচার্যের কাছ থেকে একটু শিখে আসবো কী করে মাটিতেও কোটি কোটি টাকা ফলানো যায়। গতকাল তো তার পাট গাছের ক্ষেত থেকে প্রায় 2,24,00,000 টাকা উদ্ধার হলো। আমার এই টবগুলোতে মনে হয় টাকা ফলানো যাবে না, জানেন। অফিসের কাজ খানিকক্ষণ করে চলে এলাম খেতে। আজকে আমার লাঞ্চে বেশ খাবারের বৈচিত্র্য ছিল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, তারপরে মাছের একটা তরকারি, মুসুরির ডালের বড়া, আমড়ার টক, অনেক কিছু ছিল। অ্যাকচুয়ালি আমি না ঠিক খাদ্যরসিক বলতে যা বোঝায় আমি ঠিক সেরকম নই। আমার খাবার হলেই চলে। আমার কিছু মুখরোচক জলখাবার হলে পরে আমার খুব ভালো লাগে। যেমন লুচি তরকারি আমার খুব ফেভারিট একটা জলখাবার, যদিও স্বাস্থ্যের কারণে সেটা তো আর খাওয়া হয় না। বিকেলে 6:30 বাজতে চলে এলাম ছাদে। দেখলাম চারিদিকটা অন্ধকার করে মেঘ করে এসেছে, কিন্তু খানিক পরেই বুঝলাম এই মেঘে না হবে ঝড়, না হবে বৃষ্টি, কিছুই হলো না। মেঘই করে রইল, আকাশ মুখ গোমড়াই করে রইল। কেন, কিসের জন্য কে জানে। বোধহয় আজকের বিকেলের আকাশটা তৃণমূল দলের বর্তমান পরিস্থিতির সঙ্গে বেশ সমব্যথী ছিল। কারণ তাসের ঘরের মতো সেই দল যে একেবারে বিক্ষিপ্তভাবে ভেঙে পড়ছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যেহেতু আজকে ছুটির দিন সেই জন্য রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যাও বেশ কম। ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু বেরোবো, কিন্তু আকাশের যে অবস্থা তাতে খানিকটা বেশ ভয়ই পেলাম। যদি মাঝ রাস্তায় ঝড় বৃষ্টি
মানে পাল্লায় পড়ে যায় তাহলে তো মুশকিল করবে। আর মেঘ করলে পরে না কলকাতা স্কাইলাইনটা আমার ভারী সুন্দর লাগে। চারিদিকে যে এইসব বাড়িগুলো বেড়ে উঠেছে, যে স্কাই স্ক্র্যাপারগুলো বেড়ে উঠেছে, তার পেছনে এই ঘন কালো মেঘের চাদরটা বেশ সুন্দর লাগে। আর এই দূরের যে বাড়িটা দেখছিলাম, সেই বাড়িটার ছাদের ওপরে কত বড় বড় গাছ হয়েছে। এইবার ভাবছি আষাঢ় মাসে প্রথম দিনটা বাইরে কোথাও গিয়ে কাটাবো, বিশেষ করে গ্রামের দিকে। দেখব বর্ষার আকাশটা গ্রামের দিক থেকে কত সুন্দর লাগে। অনেক বছর আগে একবার এক বর্ষায় আমি মিদনাপুরে ছিলাম অফিসের কাজে। কী যে সুন্দর লেগেছিল বিকেলবেলাটা, ঠিক বলে বোঝাতে পারবো না। একদিকে আকাশ ভাঙা বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়া, সে এক অদ্ভুত পরিস্থিতি। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। গতকাল থেকে অন্নপূর্ণা প্রকল্প আমাদের রাজ্যে চালু হলো। মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্প উদ্বোধন করলেন এবং আগামী 90 দিন ধরে এই নথিভুক্তকরণের কাজটা চলবে। আমার খুব ইচ্ছে আছে যে এই প্রকল্পের ওপরে একটা ডিটেল ভিডিও করার, অর্থাৎ যারা এই প্রকল্পের আওতায় আসবেন তারা যদি কিছুটা অন্তত উপকৃত হন, আমি চেষ্টা করব সেটা করার। এর আগে ভোট দেওয়ার ব্যাপারেও আমি এরকম একটা ভিডিও করেছিলাম, তবে আমি এখনও তার ফর্মটা ডাউনলোড করে উঠতে পারিনি। ফর্মটা ডাউনলোড করে আমি আপনাদের সঙ্গে বিশদভাবে একটা ভিডিও করব, একটা সংক্ষিপ্ত আলোচনা করব। আরেকটা জিনিস আমি আপনাদের জানিয়ে রাখছি, আমি যতদূর জেনেছি এই প্রকল্পটার ব্যাপারে, সেটা হচ্ছে নারী উন্নয়ন প্রকল্পের অধীনে এতকাল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি ছিল, সেই প্রকল্পের আওতায় যারা টাকা পেতেন তারা কিন্তু অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ সুবিধাটা পাবেন না। তাদের আলাদা করে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে। সেই ফর্মটা ফিল আপ করে তাদের সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। যেমন যদি শহর এলাকায় তারা থাকেন তাহলে পুরসভার কোনো অফিসে সেটা গিয়ে জমা দিতে হবে, আর গ্রামাঞ্চলে যারা থাকেন তারা এসডিও কিংবা পঞ্চায়েতের কাছে গিয়ে এটা জমা দিতে পারেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে এটাও করা হবে যে বাড়ি বাড়ি গিয়েও যাতে যারা যথাযথভাবে এই প্রকল্পের সুযোগ সুবিধাগুলো পান সেটারও ব্যবস্থা করা হবে। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়েও এই ফর্মটি ফিল আপের ব্যবস্থা তারা করবেন। এটি 12 পাতার একটা ফর্ম এবং তার মধ্যে ডিটেলসে অনেক কিছু চাওয়া হয়েছে, যেমন পরিবারের আর্থিক অবস্থা, পরিবারের সদস্য সংখ্যা, তাদের ভোটার আইডি কার্ডের নাম্বার, আধার নাম্বার, সমস্ত ডিটেলসগুলো কিন্তু এই ফর্মে ফিল আপ করতে হবে। আর একটা জিনিস তো আমরা দেখেইছি বা দেখে আসছি, এখন নতুন তো দুর্নীতির বিভিন্ন রকম তথ্য আমাদের সামনে উঠে আসছে। তাতে এটাও দেখা গেছে যে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের মধ্যে অনেক পুরুষ সদস্যও ছিলেন এবং অনেকে তৎকালীন যে শাসক দল তার সদস্যও ছিলেন, সেটাও আমাদের নজরে আসছে। সুতরাং বর্তমান সরকার চান, এই সরকারের মুখ্যমন্ত্রী চান যে যতটা স্বচ্ছ, যতটা সরলীকরণ করা যায় সেইভাবে এবং যতটা ভেরিফাই করা যায়, অর্থাৎ যতটা জাস্টিফাই করা যায় বা ভেরিফাই করা যায় সেইভাবে এই প্রকল্পের সুযোগ সুবিধে যাতে মানুষজন পেতে পারেন তার ব্যবস্থা সরকার করবেন। এটা খুবই ভালো একটা উদ্দেশ্য, আমরা আশায় তো বুক বেঁধে রয়েইছি। সেই সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে যে যারা এতদিন শাসকের জায়গায় ছিলেন তারা এই পাহাড় প্রমাণ দুর্নীতির যে একটা সাম্রাজ্য, তারা সেটা কিভাবে গড়ে তুলেছিলেন। এখন যারা ভারতবর্ষ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে যারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন বা যারা বিতাড়িত হচ্ছেন বা সরকার যাদের নির্দেশ দিয়েছেন এই দেশ ছেড়ে চলে যাওয়ার, তারা কিন্তু অধিকাংশ মানুষজনই কিন্তু বলছেন যে তারা দালালির মারফত এই দেশে প্রবেশ করেছিলেন। কেউ 5,000, কেউ 10,000 এইরকম। আর এইখানে এসে তারা তৎকালীন শাসক দলের সহায়তায় তারা বিভিন্ন রকম সরকারি পরিচয়পত্র তৈরি করেছিলেন। অনেকে ক্যামেরার সামনে এটাও স্বীকার করছেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডারের যে সুযোগ সুবিধে সেটাও তারা পেতেন, অর্থাৎ মহিলা
পরিবারের মহিলা সদস্য যারা ছিলেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধে পেতেন এবং অন্যান্য সরকারি ভাতা যেগুলো আছে বা যেসব সরকারি সুযোগ সুবিধেগুলো আছে সেইগুলোও তারা উপভোগ করতেন। কি ভয়ঙ্কর ব্যাপার একবার ভেবে দেখুন, একটা দেশ থেকে লোকজন এসে আমার দেশের আমার ট্যাক্সের টাকায় দেওয়ার সমস্ত রকম সুযোগ সুবিধেগুলো ভোগ করছে। এটা তো ভাবতেই কেমন একটা আশ্চর্য লাগে যে কোনো সভ্য দেশে বা কোনো উন্নয়নশীল দেশে এটা কি মেনে নেওয়া যায়? 1977 সালের পর এই প্রথম মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা ঈদের নামাজ পড়লেন রেড রোডে নয়, তারা ঈদের নামাজ পড়লেন আমাদের ময়দান অঞ্চলে, অর্থাৎ যেটাকে আমরা ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বলে থাকি, শহীদ মিনারের কাছাকাছি যে অঞ্চলটা, সেইখানে তারা ঈদের নামাজ পড়লেন। এবং অনেকেই ভেবেছিলেন, যারা আগেকার শাসক দল ছিলেন তারা হয়তো ভেবেছিল যে এটা নিয়ে একটা গণ্ডগোল হবে, কিন্তু কিছুই হলো না। তারা সানন্দেই সরকারের এই প্রস্তাবটা মেনে নিলেন। তারা নিজেরাও বললেন যে এটা তো ঠিকই যে একটা শহরের প্রাণকেন্দ্রে একটা প্রধান সড়ককে আটকে রেখে সেইখানে কোনো একটা ধর্মীয় কাজকর্ম করাটা মোটেই উচিত নয়, এবং তারা সেটা চানও না। তারা চান যে শান্তিতে নির্বিঘ্নে অন্যান্য মানুষকে অসুবিধের মধ্যে না ফেলে তারা তাদের ধর্মাচরণ বা ধর্মীয় রীতিনীতি তারা পালন করবেন। এটা খুবই ভালো কথা। একসময় যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা সভামঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে কোনো একটা সম্প্রদায়কে যদি ছেড়ে দেওয়া হয় তারা সংঘবদ্ধ হয়ে এমন অবস্থা করবে যে যারা আমাদের মতো যারা মানুষ, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা প্রচণ্ড বিপদে পড়বেন, তারা বাঁচতেই পারবেন না। এটা কিন্তু তৎকালীন কেন এখনকার মুসলমান সম্প্রদায়ের মানুষজন যারা আছেন তারাও কিন্তু ব্যাপারটা ভালো চোখে নেননি। হিন্দু ভাবাবেগে তো এটা প্রচণ্ডভাবে আঘাত করেছিল, সেই সঙ্গে মুসলমান সম্প্রদায়ের মানুষজনও এই উস্কানিমূলক মন্তব্যটিকে কিন্তু ভালোভাবে নেননি। এরকম বহু মানুষ আছে যারা এই ভারতবর্ষের বুকে, এই বাংলার বুকে একসঙ্গে মিলেমিশে থাকতে চান, থেকে এসছেন, থাকতে চান এবং ভবিষ্যতেও থাকবেন। সুতরাং এই দুটো সম্প্রদায়ের মধ্যে যে বিভেদের চিন্তা, সেই বিভেদগামী চিন্তাটা যত তাড়াতাড়ি আমাদের সমাজ থেকে দূর হয় ততই মঙ্গল। আমরা একটা দুষ্কৃতী মনস্ক সরকারকে বিদায় করেছি আমাদের গণতান্ত্রিক অধিকারের সাহায্যে। আমরা আশা করব ভবিষ্যতেও আমরা সচেতন থেকে আমরা আমাদের রাজ্যকে আরও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাব। আজকে যে দুর্নীতিগুলো আমাদের চোখের সামনে খুলছে বা চোখের সামনে যেগুলো উঠে আসছে, সেই সব দুর্নীতিগুলোর থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা একজন জনপ্রতিনিধি হিসেবে কাকে বাছব। আজকে যারা তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছেন বা তারা বিভিন্ন রকম দুর্নীতির কথা নিজেদের মুখ ফুটে তারা স্বীকার করছেন এবং সেই সঙ্গে সঙ্গে যে বর্তমান দলীয় নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছেন এবং তারা চাইছেন যে এই নেতৃত্ব যত তাড়াতাড়ি সরে যায় ততই ভালো। তারা এতদিন কোথায় ছিলেন? তাদের বিবেক এতদিন কোনো বিবেক দংশন হয়নি তাদের? আজকে যে তারা বিবেকের দোহাই দিচ্ছেন, তাদের সেই বিবেক দংশন কোথায় ছিল যখন অভয়ার মতন একটা একটা ভয়াবহ ঘটনা, একটা ভয়াবহ ঘটনাও শুধু বলা যায় না, একটা ভয়াবহ সামাজিক ব্যাধি যেটা আমাদের পুরো সমাজটাকে নাড়িয়ে দিয়েছিল। মানুষজন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন, সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ জানিয়েছিল। সেই জিনিসটাকেও তারা ধামাচাপা দিতে তো পিছুপা করেননি। সুতরাং আজকে যারা মুখ খুলছেন বা আজকে যারা বর্তমান তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা দেখাচ্ছেন, আমরা মনে করব যে তারাও কিন্তু আমাদের কাছে সমানভাবে ক্ষতিকর। তারা কিন্তু নিজেদের সুবিধে বা নিজেদের আখের গোছানোর জন্যেই তারা আমাদেরকেও আবারও ভুল পথে চালিত করার চেষ্টা করে যাচ্ছেন। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আর কেউ যদি আপনার আশেপাশে বিপদে পড়ে থাকে বা বিপদে পড়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর যদি আমার সঙ্গে আপনারা সহমত থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে
আমাকে কি বলবো, আমাকে আরও সাহস যোগাবেন, যাতে ভবিষ্যতে আমি আরও সক্রিয়ভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি। আজ এ পর্যন্তই, নমস্কার।